নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোটবঙ্গে অনেক কিছুই ঘটছে, শাসক বিরোধী তরজা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিভিন্ন ইস্যুতে মুখর হয়েছেন শাসক শিবিরের প্রতি। আমরা সেই বিরোধী বিজেপির এমন একজনকে সামনের সারিতে সবসময় পাই, যিনি মার্জিত, পরিশীলিত, অত্যন্ত ভদ্রভাবে বুঝিয়ে দেন এই রাজ্যের দাবি দাওয়াগুলো। আসলে তিনি একজন অধ্যাপক, তিনি একজন রাজনীতিক, তার বিষয় উদ্ভিদ চর্চা, বটানি। কিন্তু কোথাও গিয়ে আজ একেবারে ফোরফ্রন্টে দাঁড়িয়ে তিনি যে আগ্রাসী মনোভাব দেখান, তিনি যেভাবে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, সেটা সত্যি এই কয়েক বছরে 2019-এর পর থেকে 2021, তারপরে এই চেঞ্জেসগুলো আমরা দেখেছি। আজ আমাদের এই অনুষ্ঠান and5 এডিটরসে যাকে ডাকবো, তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত দাকে স্বাগত জানাবো টিভি9 বাংলার স্টুডিও। নমস্কার। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা অনেকেই জানেন, সুকান্তদা নিজেও বারবার বলেছেন, সংসদে দাঁড়িয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করার জন্য গত 5 বছরে সুকান্ত মজুমদার হচ্ছেন ফার্স্ট বয়। সেই সুকান্ত মজুমদার আজ আমাদের 5 জন এডিটরের চোখা প্রশ্নের সামনে। আসুন আমাদের 5 জন এডিটরকে ডেকে নেওয়া যাক। আমাদের সঙ্গে যারা রয়েছেন, এডিটর অনির্বাণ চৌধুরী, এডিটর পিউ রয়, এডিটর রাজা চট্টোপাধ্যায়, এডিটর গার্গী গুহ ঠাকুরতা, এডিটর সৈকত বসু। আমি একটু শুরুতেই যে কথা বললাম যে আমাদের 5 জন এডিটরের চোখা প্রশ্নের মুখে পড়বেন সুকান্ত মজুমদার, যিনি সংসদে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন। 5 বছরে সংখ্যাটা বোধহয় 596, এডিআরের রিপোর্ট যা বলছে। সুকান্ত মজুমদার 2019-এর সাংসদ, তারপর 2021-এর রাজ্য সভাপতি। এই মুহূর্তে টিভি9 বাংলা স্টুডিওয়ে বসে একজন রাজনীতিক হিসেবে নিজেকে আউট অফ 10 কত দেবেন? আপনি তো এডিআরের রিপোর্টে ফার্স্ট বয়। দেখুন, আমি বরাবরই এটাতে বিশ্বাস করি, যখন আমি স্টুডেন্ট ছিলাম আমার মাস্টারমশাইরা নাম্বার দিতেন। আমি যখন মাস্টারমশাই হলাম আমার স্টুডেন্টদেরকে আমি নাম্বার দিতাম। তো সেরকম জনগণ হচ্ছে মাস্টারমশাই রাজনীতি। অতএব আমি রাজনীতিবিদ হিসেবে কত নাম্বার পাবো আউট অফ 10 বা যে প্যারামিটার রাখবেন সেটা জনগণ দেবে। আমার কাজ হচ্ছে জনগণের সমস্যা, রাজ্যের সমস্যা লোকের সামনে তুলে ধরা এবং তাকে নিয়ে আন্দোলন করা, রাজনৈতিক আন্দোলন সংগঠিত করা। নাম্বার দেওয়ার কাজ আমার না। এখন যেদিন আবার বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ফিরে যেতে হয় সেদিন নাম্বার দেব। বেশ, তাহলে এবার 5 জন এডিটরের চোখা প্রশ্নের সামনে সুকান্ত মজুমদার দেখা যাক কিভাবে তিনি তার ঝোড়ো ব্যাটিং চালান। অনির্বাণ দাস, শুরুতেই। প্রবল প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনীতির ময়দানে, ভোটের ময়দানে তো বটেই। প্রচণ্ড অ্যাগ্রেসিভ একটা আবহাওয়া, সেখানে কাদা ছোড়াছুড়িটাও চলছে। একে এই নামে ডাকছো, কে নাম। আপনার এই অধ্যাপক সুকান্ত মজুমদারের কি মনে হয় যে আমি এই জায়গাটা আমি একটু মিসফিট, এই কাদা ছোড়াছুড়ি আমার জন্য নয়, আমি রাজনীতি করতে এসেছি, কাদা ছোড়াছুড়ি করতে আসেনি? আর মনে কি হয় যে একটা কাঁটার মুকুট পরে বসে আছি, কাঁটাগুলো বিঁধছে শরীরে? না, দেখুন, আমি প্রথমেই বলি যে বিষয়টি আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল প্রতিপক্ষ, সে বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু যে কাদা ছোড়াছুড়ির কথা বলছেন, এটা তো বাংলা ট্র্যাডিশন না। বিগত 10-12 বছরের ট্র্যাডিশন হতে পারে। তার আগে যে ধরনের রাজনীতি হতো তাতে হিংসা ছিল, ভায়োলেন্স ছিল। কিন্তু কাদা ছোড়াছুড়িটা শেষের দিকে এসেছিল, বামফ্রন্টের শেষের দিকে। আমি বলবো কিছুটা অনিল বসু থেকে শুরু করে অনেকের মুখে এমন শব্দ শোনা গেছিল যে শব্দটা বাংলার সংস্কৃতির সাথে খাপ খায় না। কিন্তু আমার মনে হয় এই পরিবর্তন সাময়িক। দিস ইজ নট এটার্নাল বেঙ্গল। এটার্নাল বেঙ্গল যেটা বাংলা যেভাবে পরিচালিত, বাংলার যেভাবে সংস্কৃতি হয়ে এসে। আমাদের কলকাতা পৌরসভার মহানাগরিক একসময় নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন ছিলেন। আমাদের মনে হয় ওই স্ট্যান্ডার্ডটাকে ভাবা উচিত। এখন যেটা আছে সেটা সাময়িক। গ্রহণও তো মাঝে মাঝে লাগে, চাঁদেও লাগে, সূর্যেও লাগে। সেটা সাময়িক হয়, চিরস্থায়ী হয় না। পিউ রায়। সুকান্তবাবু, এবার 2024 লোকসভা ভোটে এই বাংলায় বিজেপির যতগুলো নড়বড়ে আসন আছে, যতগুলো আসন নিয়ে বিজেপির চিন্তা রয়েছে, তার মধ্যে অন্যতম নাম বালুরঘাট। রাজ্য সভাপতির আসনের এই অবস্থা কেন?
দেখুন আমার মনে হয় না কোনো নড়বড়ের বিষয় আছে। বালুরঘাট খুব ভালো সিট এবং খুব সহজে আমরা জিতব। যেটা বালুরঘাটের সমস্যা হচ্ছে যে মাইনরিটি পার্সেন্টেজ হাই, মাইনরিটি ভোট পার্সেন্টেজ যেহেতু 29%, আর এই মুহূর্তে মাইনরিটির ভাই বোনেরা আমাদেরকে ভোট দেন না, খুব মিনিমাম পার্সেন্ট আমি গতবারও পেয়েছিলাম, এবার তার থেকে কিছুটা বেশি পাবো। সেই জন্য অনেকে মনে করে এটা টাফ সিট। কিন্তু যদি আপনারা গত কয়েকদিন আগে আমার নমিনেশন ছিল 3 তারিখে, সেই নমিনেশনের ভিজুয়ালস যদি দেখে থাকেন, তৃণমূলকে জাস্টিফিকেশান দিতে হচ্ছে যে ঝাড়খণ্ড থেকে সুকান্ত মজুমদার লোক এনেছিলেন। আমি তাদেরকেও চ্যালেঞ্জ করেছি যে একজন লোকও যদি ঝাড়খণ্ড, বিহার, বাইরের কোথাও ওনারা খুঁজে বের করতে পারে ভিডিওগ্রাফি করে, তাহলে আমি উইথড্র করে নেব আমার নমিনেশন। ডেট পার হয়ে গেছে, তখন আমি বলেছিলাম। তো ওরা সেই চ্যালেঞ্জটা নেয়নি। তো মানুষ তৈরি হয়ে আছে গোটা পশ্চিমবঙ্গের সিনারিওতে। বালুরঘাট হয়তো কেউ মনে করতে পারে যে 29% মুসলিম ভোট আছে, সেই জন্য হয়তো একটু কঠিন সিট, কিন্তু কঠিন সিট না। এবং সেখান থেকে আমরা গতবারও জয়লাভ করেছিলাম, এবার তার থেকে অনেক বেশি মার্জিন ভোটে জয়লাভ করব। মানে 33,000-এর কিছু বেশি ভোট। হ্যাঁ, 34,000 অ্যাপ্রক্সিমেটলি আমি গতবার জয়লাভ করেছিলাম। মার্জিনটা এবার বাড়বে কতটা কনফিডেন্ট? মানে বাড়বে, আমার মনে হয় 1 লাখের উপরে যাবে। কিসের জন্য, মানে কি করেছে সুকান্ত মজুমদার 5 বছরে? দেখুন সুকান্ত 33,000 1 লাখ হবে। দেখুন আমার তো কাজের যদি আমি দস্তাবেজ জানি আর কি, যাকে বাংলায় বলে, প্রথমত হচ্ছে 2 ধরনের কাজ হতে পারে একজন এমপি। নাম্বার 1, যে তিনি যে এমপি ল্যাডের টাকা পেলেন তার কি কাজ হয়েছে, সেটা সব এমপি করে, আমি ওদিকে যাচ্ছি না। আমি এমপি ল্যাডের বাইরের কাজের যদি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি, আমাদের জেলা পিছিয়ে পড়া জেলা, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, কেন্দ্র সরকারের ভাষাতে, যদিও পশ্চিমবঙ্গ সরকার অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামে অংশগ্রহণ করে না, সেই জেলাতে রেলের যে পরিমাণ বাজেট গেছে, স্বাধীনতার এই 76 বছরে এত টাকা কোনো যায়নি। আমি এক্সাম্পল দিচ্ছি, বালুরঘাট হিলি খুব বড় একটা রেল প্রকল্প, বড় বলতে দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল বর্ডার হিলি আপনারা জানেন, কর্মসংস্থান বাড়তে পারে, ভবিষ্যতে নর্থ ইস্টের সাথে যোগাযোগ হতে পারে। টিল নাও তাতে 500 কোটি টাকার বেশি টাকা স্যাংশন হয়েছে, আমার সময় হয়েছে। যে প্রকল্পটা বন্ধ হয়ে গেছিল, এখানে একটি তথ্য খুব গুরুত্বপূর্ণ, যখন আমি সাংসদ ছিলাম না, অর্পিতা ঘোষ সাংসদ ছিলেন, তখনও কিন্তু কেন্দ্র সরকার 206 কোটি টাকা স্যাংশন করেছিল। টাকাটা 5 বছর বা স্যাংশন থেকে যে বছর অর্পিতা ঘোষ ছিলেন, চুপচাপ পড়ে থাকলো। জনগণের টাকা 1 ইঞ্চি কাজ হয়নি, কেউ চেষ্টাও করেনি, উনিও চেষ্টা করেননি, কারণ নরেন্দ্র মোদীর নাম হয়ে যাবে, বিজেপির নাম হয়ে যাবে। আর এই টাকা আসার পর থেকে আমি প্রথম 50 কোটি টাকা স্যাংশন করিয়েছিলাম মরে যাওয়া প্রকল্পকে। সরকারি প্রকল্প আপনারা জানেন, টাকা এসে ফেরত যাওয়ার পর সেই প্রকল্পে টাকা আনা অত মুখের কথা নয়। তাকে আমরা পুনর্জীবিত করে, সেই প্রকল্পকে পুনর্জীবিত করে 500 কোটি টাকা 50 থেকে শুরু করে 50 যখন এনেছিলাম, তৃণমূল বলতো 50 কোটি টাকায় কী হবে। এখন প্রজেক্ট হচ্ছে টোটাল 600 কোটি, 500 কোটি স্যাংশন হয়ে গেছে। তাও জমি দেওয়ার ক্ষেত্রে গড়িমসি। জমি দিক, আমি গ্যারান্টি দিচ্ছি 2 বছরের মধ্যে হিলির লোককে আমি ট্রেনে চড়াবো। এরকম বহু কাজ, 1 লাখি বালুরঘাট ইলেকট্রিফিকেশান, বালুরঘাট স্টেশন, অমৃত ভারত, বুনিয়াদপুর, গঙ্গারামপুরের 2nd প্ল্যাটফর্ম, মানে যা যা জনগণের দাবি ছিল, এগুলো একটাও আমার মস্তিষ্ক প্রসূত আমি বলবো না। জনগণের দাবি যে বুনিয়াদপুরে 2nd প্ল্যাটফর্ম লাগবে বলেছে, ওকে হয়েছে সঙ্গে সঙ্গে। এই যে প্রম্পট অ্যাকশান, এবং শুধু তাই নয়, আমি যখন প্রথম সাংসদ হই, যখন অধীরদা রেল প্রতিমন্ত্রী ছিলেন, উনি আমাদের ওখানে একটা ট্রেন দিয়েছিলেন হাওড়া বালুরঘাট, এবং বালুরঘাটকে উনি খুব ভালোবাসেন। বহরমপুরের পর দ্বিতীয় প্রিয় শহর হচ্ছে ওনার বালুরঘাট, উনি আমাকে বলেছেন পার্সোনালি, কারণ ওনার জীবনের একটা সময় ওনাকে ওখানে থাকতে হয়েছিল আত্মগোপন করে। তো উনি রেলমন্ত্রী হওয়া সত্ত্বেও ওটাকে 2 দিনের বেশি সপ্তাহে চালাতে পারেননি। আমি এসে 5 দিন চালিয়েছিলাম, এবং সেই মঞ্চে আমাদের শহরের বা আমাদের জেলার বলা ভালো, সবথেকে বরিষ্ঠ যিনি রাজনৈতিক নেতা বিশ্বনাথ চৌধুরী, 5-6 বারের মন্ত্রী, তিনি উপস্থিত ছিলেন। অন ক্যামেরা, অন মাইক বলেছিলেন এটা সুকান্ত মজুমদার ছাড়া সম্ভব নয়। বিরোধী দলের যখন এরকম কোনো বরিষ্ঠ নেতা এই ধরনের কথা বলেন, তখন অবভিয়াসলি মানতে হয় যে হ্যাঁ, কিছু তো কাজ হয়েছে, নাহলে এত এখনকার দিনে অন্য দলের লোকেরা আপনার সুনাম করবে না। দেবাংশু ভট্টাচার্য বালুরঘাটে ভাষণ দিতে গিয়ে বলেন সুকান্ত মজুমদার ভালো লোক, তৃণমূলের ভাষণে গিয়ে বলেন, এটা আমার ইউএসপি। রাজা, প্রশান্ত কিশোর, কেউ মানুন বা না মানুন, তিনি কিন্তু এই বেঙ্গলেও এখনও হাউস হোল্ড নেম, এখন আরও বেশি করে। 21 পর্যন্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের স্ট্র্যাটেজিস্ট ছিলেন,
21-এর আগে তিনি টুইট করে তখন বলেছিলেন যে আমি মানে তৃণমূল 200 সিট পাবেই পাবে, এবং সেটা মিলে যাওয়ার পর তার সম্পর্কে একটা সার্টেন বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে যায় যে প্রশান্ত কিশোর যা বলে তা লাগে। এহেন প্রশান্ত কিশোর এবার 2019-এর এই 2024-এর এই ভোটের আগে ক্রমান্বয়ে একের পর এক চ্যানেলে ইন্টারভিউতে বলছেন যে তৃণমূল যদি মনে করে যে বেঙ্গলে বিজেপি শুকিয়ে গেছে তাহলে তারা ভুল করবে। কয়েক ঘন্টা আগে দেওয়া একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে এবার বিজেপি 1 নম্বর হবে বেঙ্গলে, এবং ভারতেও, দক্ষিণ ভারতেও কিন্তু বিজেপি, নরেন্দ্র মোদীর বিজেপি অনেক বেটার রেজাল্ট করবে। এটা যখন প্রশান্ত কিশোর বলেন তখন আপনারা এটা শোনার পর পুলকিত হন নাকি ততটা রেটিং দেবেন না, মানে কীরকম আপনাদের প্রতিক্রিয়া তৈরি হয়? দেখুন, উনি কি বলছেন সেটা আমাদের মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আমাদের ততখানি গুরুত্ব দেওয়া উচিত যতখানি একজন ভোট কুশলী মন্তব্যকে ততখানি গুরুত্ব দেওয়া উচিত। এটাকে এমন ভাবা উচিত নয় যে উনি যা বলছেন সেটাই অক্ষরে অক্ষরে হবে। আমাদের মধ্যে কনফিডেন্স আছে যে আমরা 36 আমাদের টার্গেট, 35 টার্গেট, 35-এর বেশি সেটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে। কিন্তু ওনার বাক্য শুনে, ওনার এই অ্যাজামশান বলুন বা প্রেডিকশন বলুন, সেটা শুনে আমাদের চুপ করে বসে থাকার কোনো বিষয় নেই। শেষ পর্যন্ত আমাদের কাউন্টিং পর্যন্ত, কারণ গতবার 21-এ তৃণমূল কংগ্রেস যতগুলো সিট পেয়েছে ততগুলো সিট পেতো না যদি না কাউন্টিংয়ে শেষ মুহূর্তে আমরা জমিটা ছেড়ে দিয়ে বেরিয়ে না আসতাম। শেষের দিকে আমরা অনেক জায়গাতে জমি ছেড়ে, ব্যাটেলফিল্ড ছেড়ে চলে এসেছিলাম, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনও মানে ব্যবস্থা টিকিয়ে রাখতে পারেনি, যে তারপর কাউন্টিং হলের ভেতরে যে মানে জেতার দিকে যখন যাচ্ছে, ধরুন তখনও 1-2 রাউন্ড বাকি, সেই সময় হুড়ুর করে লোক ঢুকে পড়েছে কাউন্টিং হলের মধ্যে। এগুলো গতবার হয়েছিল, 21-এ হয়েছিল, ইভেন আমার জেলাতে হয়েছিল। যিনি মন্ত্রী দাঁড়িয়েছেন হরিরামপুরে যখন কাউন্টিং চলছিল এই ধরনের ঘটনা ঘটেছে। তো স্বাভাবিকভাবে এটা আমার মনে হয় আমাদেরকে শেষ পর্যন্ত, অর্থাৎ যুদ্ধের শেষ টাইম পর্যন্ত আমাদেরকে লড়াইটা, নার্ভকে শান্ত রেখে লড়াই চালাতে হবে। এবং আমি বলছি প্রশান্ত কিশোর ভোট কুশলী, উনি অনেক সেফোলজিস্ট, অনেক পড়াশুনো করেছেন এসব বিষয় নিয়ে। আমি রাজনীতির নতুন ছাত্র, আমি বলছি তৃণমূলের থেকে আমাদের একটা হলেও সিট বেশি হবে। গার্গী, সুকান্তবাবু, ইডি, সিবিআই, এনআইএ এদের মতো সেন্ট্রাল এজেন্সির জোর আছে, অর্থাৎ আপনাদের পাশে আছে। সংগঠনের তেমন জোর নেই, এটা বিরোধী দল বলছেন, এবং একই সঙ্গে কিছু সাধারণ মানুষও এই কথাটা বিশ্বাস করতে শুরু করেছে। এই জায়গা থেকে আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ইডি, সিবিআই বা এনআইএ এই ধরনের যে প্রফেশনাল সংস্থাগুলো, প্রথম কথা একটা জিনিস ক্লিয়ার হওয়া উচিত যে কোনো সংস্থায় বিজেপির কথাতে তদন্ত করছে না। প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটি যে তদন্ত, যে কোনো তদন্ত আপনি বলুন, এমন যদি আমি জ্যোতিপ্রিয় বাবু যেটাতে জেলে বন্ধ আছে, ফুড নিয়ে যে আমাদের পিডিএস সিস্টেম নিয়ে যে করাপশন, তার এফআইআর পশ্চিমবঙ্গ পুলিশের করা। তার আগের কেসগুলোর ক্ষেত্রে মামলা অন্য কেউ করেছে, বিজেপির কেউ করেনি। কোর্ট বলেছে যে তুমি তদন্ত করো, এনআইএ তদন্ত তো কোর্টের রায় হচ্ছে। দ্বিতীয় সংগঠনের কথা, তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে, আপনি তো ওয়াকিবহাল, এখানে যারা বসে আছেন সবাই এডিটার। আপনি বলুন তো তৃণমূল কংগ্রেসে রাজ্যে কতজন সাধারণ সম্পাদক আছে? বলতে পারবেন? আমি বলতে পারবো না, এবং আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে না। যেটা না পড়ে, না প্রিপারেশন নিয়ে তাকে যদি সাডেনলি জিজ্ঞেস করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবে না রাজ্যে কতজন সাধারণ সম্পাদক আছে, কোন জেলাতে কতজন, তার ক্রাইটেরিয়া কী। যার এটাই ঠিক নেই তার আবার সংগঠন কি? ও তো ভোট হয়, ওদের ভোটের সময় মুরগির মাংস, মদ খাওয়াতে হবে, ভোট নিতে হবে, বুথজ্যাম করতে হবে, পুলিশকে ধমকাতে হবে, চমকাতে হবে। ওটাকে সংগঠন বলে? ফ্র্যাঞ্চাইজি দেওয়া আছে, এই জেলাতে বালি এ তুলবে, কয়লা এ তুলবে, গরু এ পাচার করবে, তাকে ভোটের সময় শেখ শাহজাহানের মতো লোককে তাদেরকে করতে হবে। এটাকে সংগঠন বলে না। আর যাই হোক, বিজেপির যেটা আছে সেটাকে সংগঠন বলে। সেটা সংখ্যায় কি আছে না আছে আগামী দিনে ফলে দেখতে পাবেন। আমি যদি এখন বড় বড় কথা বলি, আপনারা বলবেন যে সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছে, বলার কি দরকার? বৃক্ষ তোমার নাম কি, ফলে নাও পরিচয়। তৃণমূল আপনাকে রাজ্য বিজেপির শিক্ষানবিশ সভাপতি বলে কটাক্ষ করে।
এর পাশাপাশি আমি একটা নিউজ পেপারের আর্টিকেল খবরের রেফার করছি যে গত বছরের শেষে ডিসেম্বর মাসে আপনাদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে আপনি আক্ষেপ করেছিলেন এই বলে যে রাজ্য বিজেপির সমস্যা হচ্ছে যে ওপরে উঠতে চায় তাকে পা ধরে টেনে নামানো হয়। এই রকম একটা অবস্থার মধ্যে আপনি আছেন, আপনি কতটা দলের মধ্যে কতটা আপনার আসনটা শক্ত হয়েছে এইটা নিয়ে একটা প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু এই অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এইটা আপনার প্রথম বড় ভোট, পঞ্চায়েতের পর একটা জেনারেল ইলেকশন, আপনার অবস্থাটাই সব থেকে ভালো। কেননা এই ভোটে যদি বিজেপি সাফল্য পায় তাহলে রাজ্য সভাপতি হিসাবে আপনি সুনাম কুড়াবেন, কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে তার সিংহভাগ দায়টা গিয়ে বর্তাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে। এই অবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনার প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বলে যে আমি শিক্ষানবিশ সভাপতি। আমি ছোটোবেলায় রামকৃষ্ণ কথামৃতের ওই কয়েকটা গল্প নিয়ে স্কুলে পড়াতে হতো আগে, ওয়েস্ট বেঙ্গল সরকারের দ্রুত পঠন বলে একটা চ্যাপ্টার, তো পরীক্ষায় আসতো না, পড়তে হতো। তো তাতে আমি একটা গল্প পড়েছিলাম যে একজন ওই সন্ন্যাসী বলেছিলেন যে বককে দেখে অনেকক্ষণ ধীর স্থির করে বককে দেখছে, বারবার জিজ্ঞেস করছে যে শুনতে পারছে না, এত কনসেন্ট্রেশন নিয়ে দেখছে। তো উনি বলছেন যে কি দেখছিলেন এত, যখন শুনতে পেলেন? তো উনি বককে দেখছিলাম, বককে প্রণাম করছে। তারপরে তো বলছে বককে কেন প্রণাম করছেন? বক আমার গুরু। বলে কেন? বকের কাছ থেকে কনসেন্ট্রেশনটা শিখলাম যে কীভাবে মাস্টার দিকে এক দৃষ্টিতে চেয়ে দেখতে হয়। আমি তো প্রতিদিন শিখি, তো অতএব আমাকে যদি কেউ শিক্ষানবিশ বলে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি 27টা ভাষাও জানি না, হ্যাঁ, সর্ববিদ্যায় পারঙ্গত নই, কিছু কিছু জিনিস জানি, আমি নতুন কিছু শিখছি এবং আমি সারা জীবন শিখব। সেক্ষেত্রে যদি আমাকে কেউ শিক্ষানবিশ বলে তা আমার কোনো অসুবিধে নেই। এবং আমার সৌভাগ্য যে আমাদের পার্টিতে এমন বড় বড় নেতা আছেন যারা অনেক দিন ধরে রাজনীতি করেছেন, দিলীপ দা আছেন, শুভেন্দু অধিকারী আছেন, তাদের কাছ থেকেও শিখতে আমার কোনো অসুবিধা নেই। অমিত শাহজি, মোদিজি উপরে আছেন, তাদের জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স। মোদিজি তো সেই তুলনায় শিক্ষানবিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, মোদিজির পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স তো অনেক বেশি নরেন্দ্র মোদির থেকে। নরেন্দ্র মোদিজি পলিটিক্সে যবে এসছেন তার আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্স করেন, তো তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতেন বা জনপ্রিয়তম নেতা হতে পারতেন দেশের। জনপ্রিয়তম নেতা নরেন্দ্র মোদির থেকে কয়েকশো ক্রোশ দূরে হচ্ছে মমতা ব্যানার্জির অবস্থান জনপ্রিয়তায় গোটা দেশের মধ্যে যদি আমি বলি। অতএব এক্সপিরিয়েন্স সবসময় কাজ করে না। মাঝে মাঝে সচিন তেন্ডুলকরের মতো ব্যাটসম্যানও পাওয়া যায় যে ওই বয়সেও পাকিস্তানের বোলারদের সম্মুখীন হতে পারে। প্রথম দিন থেকে আমি জানি, যেদিন আমি চেয়ারে বসেছি রাজ্য সভাপতির চেয়ারে, বিজেপির সিস্টেমটাই এমন যে এখানে আপনার পার্মানেন্ট চেয়ার বলে কিছু হয় না। এবার ক্রেডিট পার্টির ক্রেডিট, নরেন্দ্র মোদীর ক্রেডিট, কোনো নেতা দিয়ে বিজেপিতে কিছু হয় না। বিজেপিতে কাজ করে বিজেপির কর্মীরা। আমাদের এই প্রথম পর্বের চোখা প্রশ্নের উত্তর দিয়েছেন সুকান্ত মজুমদার, কিন্তু না, এই প্রথম পর্ব এখনো শেষ হয়নি। একটা ছোট্ট ব্রেকে যাওয়ার আগে থাকছে কিছু ইন্টারেস্টিং প্রশ্ন, র্যাপিড ফায়ার। সুকান্ত মজুমদারের জন্য প্রথম র্যাপিড ফায়ার কি থাকছে দেখে নেওয়া যাক। পছন্দের সতীর্থ শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ? দুজনেই, কোনো অসুবিধা নেই। একজনের নাম বলতে যদি না না, দুজনেই আমার খুব পছন্দের এবং কাছের এবং খুব প্রিয়। দেখুন, বোকে তো কোনো একটা ফুল দিয়ে ভালো লাগে না দেখতে। বোকেতে বিভিন্ন ধরনের ফুল, পাতা, সমস্ত কিছু দেওয়া হয় যাতে বিউটি আরও বাড়ে। সেরকম দু জায়গায় দুজনে পারঙ্গত। বেশ, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দুজনেই পছন্দের সতীর্থ। পরবর্তী র্যাপিড ফায়ার, পছন্দের প্রতিপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী? না, কোনো অসুবিধা নেই, যে কেউ অপোনেন্ট হতে পারে। আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলে ভালো হতো। মানে প্রতিপক্ষ হিসেবে দুজনের কাউকেই কোনো অসুবিধা নেই, দুজনেই প্রতিপক্ষ হিসেবে ঠিক আছে। সমান জায়গায় দুজনেই, সমান জায়গায়, কোনো অসুবিধা নেই। অধীরদা এখন ভার জব রিটায়ারমেন্ট, এবার মনে হয় রিটায়ারমেন্ট হয়ে যাবে ওনার। পরবর্তী র্যাপিড ফায়ার, পছন্দের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অটল বিহারী বাজপেয়ী? দুজনেই খুব পছন্দের। কারণ আমি যখন বড় হয়ে যাচ্ছে, আমি যখন বড় হয়েছি তখন অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি, এখন রাজনীতি করছি তখন নরেন্দ্র মোদীকে দেখছি এবং দুজনের জায়গায় অসাধারণ। পরবর্তী র্যাপিড ফায়ার, পিসিআরকে বলবো প্লে করতে। পছন্দের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য? না, এদের দুজনেই কেউ পছন্দের নয়। আমার পছন্দ তো মুখ্যমন্ত্রী হিসেবে। আচ্ছা, দুজনের কেউই পছন্দের নন? না, পছন্দের নয়। তাহলে অপছন্দের তালিকায়
একদম একে কাকে না না, নীতিগতভাবে আমি আচ্ছা। বলছি, ব্যক্তিগতভাবে কারো প্রতি আমার কোনো আক্রোশ নয়। বুদ্ধদেব বাবুর কথাবার্তা অনেক বেশি মার্জিত, ভদ্র, রুচিশীল ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা রাফ অ্যান্ড টাফ, কিন্তু যেহেতু উনি অনেক আমার থেকে বয়সে বড় এবং সেই জন্য দুজনকেই শ্রদ্ধা করি, সেই বিষয়ে ব্যক্তিগত কারোর সাথে কারো বিষয়ে আমার কিছু বলার নেই। বেশ, আমাদের লাস্ট র্যাপিড ফায়ার, লাস্ট প্রশ্ন। পছন্দের রাজ্যপাল সিভি আনন্দ বোস, জগদীপ ধনখড়? না, এখানে তো পছন্দের বিষয় নেই, এটা সাংবিধানিক পদ, এখানে পছন্দ অপছন্দ থাকা উচিত নয়। সাংবিধানিক পদ, যে যেরকম। ব্যক্তি মানুষ হিসেবে দুজনেই খুব ভালো ব্যক্তি, দুজনের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আচ্ছা, আমাদের পাঁচজন এডিটরের কিছু বলা আছে যে এখানে সুকান্ত মজুমদার এই প্রথম পর্বের র্যাপিড ফায়ারের পর পিউ অত্যন্ত ব্যালেন্সড, কাউকে চটাবো না। না, চটানোর প্রয়োজন নেই তো। চটালে পরে রাজনীতিতে কাউকে চটাতে হয় না। রাজনীতি বলেন না গেম অফ পসিবিলিটিস, তো পসিবিলিটিস অলওয়েজ মানে চেঞ্জ হতে থাকে। পলিটিক্যাল লোক এত পলিটিক্যালি কারেক্ট হবেন? দ্বিতীয় পর্বেও কিছু চোখা প্রশ্ন রেডি রয়েছে আমাদের পাঁচজন এডিটরের। অনির্বাণ চৌধুরী। রুমেলা, আগের প্রশ্নে পিউয়ের একটা প্রশ্নের উত্তরে একটা কথাটা বাজলো আমার, যে বালুরঘাটের সমস্যা মাইনরিটি ভোট। মাইনরিটি ভোটটা সমস্যা আর কি, মাইনরিটিরা আর কতদিন আপনাদের সমস্যার জায়গায় হয়ে থাকবে? তাদের কি আর কি আমরা ওরাটা ভেদ করে একটুখানি কাছে টানা যায় না? দেখুন, আমি পরিষ্কার বলি যে ভারতীয় জনতা পার্টি যখন ডেভেলপমেন্টের স্কিম করে তখন আমরা ওরা কোথাও করে না, আমরা করিও না। আপনারাও দেখেছেন প্রধানমন্ত্রী সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এই চিন্তাধারায় বিশ্বাস করেন। এবার মাইনরিটিদের মনে কিছু ট্যাবু আছে, সেই ট্যাবুগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ তারা বরাবর মানে ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়েছে। তার ফলে কিছু ট্যাবু তাদের ঢুকে গেছে, কিন্তু অন্যান্য রাজ্যে অলরেডি তারা দিতে শুরু করেছে। যেমন আপনারা দেখলেন যেখানে উত্তরপ্রদেশে আমরা এমন কিছু সিট জিতেছি যে সিটগুলো মুসলিম ভোট ছাড়া জেতা সম্ভব ছিল না। অটল বিহারী বাজপেয়ী স্বয়ং লখনৌ থেকে জিততেন, এবং তিনি যে মার্জিনে জিততেন ওই মার্জিনটা অসম্ভব ছিল উনি যদি মুসলিম ভোট না পেতেন। তো স্বাভাবিকভাবে আমার মনে হয়, যেহেতু এখানেও মুসলিম সমাজ আস্তে আস্তে বুঝতে পারছে যে তাদেরকে পলিটিক্যালি ইউজ করা হয়, ভোট ব্যাংক হিসেবে ইউজ করা হয়, কোনো ডেভেলপমেন্ট তো হয়নি এই ৭৬ বছরেও। যদি আমরা দেখি যারা সেকুলার পার্টি, সো কল্ড সেকুলার পার্টি, তারা মনে করে যে ওই মাথায় একটা ফেস টুপি পরে ইফতারে গিয়ে গন্ডে ফিরলে গিললে পরেই মনে হয় মাইনরিটিরা খুশি, এবং কিছু মাইনরিটি খুশিও হয়েছে, ভোটও দিয়ে গেছে। কিন্তু বাস্তবিক যদি সাচার কমিটির রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য দেখেন, তাহলে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে ডেভেলপমেন্ট কিছু হয়নি। আমার কোনো 29% মুসলিম ভোট আছে, কিছু মুসলিম আমাকে ভোট দেয়, এটা বেশ কিছু পার্সেন্টে এবারে বাড়বে আমার বিশ্বাস। কারণ তারাও দেখেছে যে একটি হ্যান্ডিক্যাপ ছেলে কিছুদিন আগে দেখা করতে এসেছিল, আমি নাম বলে গেছি, তার নাম সেও মুসলিম। কুমারগঞ্জ বলে আমার একটা বিধানসভা আছে, সেখানে তুলোট বলে একটা জায়গা আছে যেখানে বিধায়কের বাড়ি ওখানকার। তো সেই মুসলিম ছেলেটি আমার সাথে হাত মেলাতে এসছে, খুব খুশি, সে হ্যান্ডিক্যাপ। তাকে আমরা একটা ব্যাটারি চালিত গাড়ি দিয়েছি ওএনজিসি থেকে, সে পেছনে নরেন্দ্র মোদী আর সুকান্ত মজুমদারের ছবি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিজেপির পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এটা বিরাট বড় ট্রান্সফরমেশন আমার মনে হয়, সময় লাগবে। কিন্তু তা সত্ত্বেও একাংশ রাজনীতিকদের একাংশই এই কথাটা বারবার বলে যে বিজেপি কখনো বাঙালির হতে পারে না, বিজেপি কখনো মুসলিমের হতে পারে না, কারণ সেই জায়গাটা, সেই ভরসা, সেই বিশ্বাসযোগ্যতা তৈরিই হতে পারে না। এটা কি সত্যি? আপনি কি বলুন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এরকম কিছু ধ্যান ধারণা তৈরি করে দেওয়া হয়েছে। যেমন একসময় তৈরি করা হয়েছে রাম বহিরাগত ঠাকুর, বহিরাগত দেবতা, তাকে আনা হয়েছে। অথচ বাংলার ইতিহাস পড়লে পরে রামকৃষ্ণ দেবের থেকে তো বড় বাংলায় খুব কম মানুষ এসেছেন, তো তার পূজিত দেবতা, তার পরিবারের পূজিত দেবতা হচ্ছে রঘুনাথ, অথচ অন্য কথা বলা হচ্ছে। আজ কজন মুসলিম জানে যে এত বছর তারা ইনকলাব জিন্দাবাদ করলেন সিপিএমের হয়ে? মার্কস যে ইহুদি ছিল, মুসলিমদের সব থেকে বড় শত্রু হচ্ছে ইহুদি। আপনি পথ চলতি মোল্লা মৌলবীদেরকে জিজ্ঞেস করুন তো কজন জানে যে মার্কস ইহুদি ছিল জন্মগতভাবে। তিনি নিজে ধর্ম মানতেন না, কিন্তু তিনি জন্মগতভাবে বাই বার্থ একজন ইহুদি ছিলেন, জিউইশ ছিলেন। এখনই মুসলিমরা শুনলে তবা করবে, কিন্তু তারা যখন ইনকলাব জিন্দাবাদ করে গেছে, জানতেই দেওয়া হয়নি যে মার্কস ইহুদি ছিলেন জন্মগতভাবে। তো এই ধরনের বহু ট্যাবু, বহু মিসইনফরমেশন আছে। তো সেই জন্য, আর বিজেপি প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বিজেপির থেকে বড় বাঙালির পার্টি আছে নাকি কেউ?
বিজেপির যখন সম্মেলন শুরু হয় তখন বন্দে মাতরম দিয়ে শুরু হয়, কার লেখা? অবাঙালির লেখা। এবং দেখুন বাঙালি যারা করে তারা বাস্তবিক জীবনে কি করছে, তারা যেই বাঙালি করে বাংলার মেয়েকে চাই হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাঙালি মেয়েদেরকে সরিয়ে অর্পিতা ঘোষ, যাকে আমি হারিয়েছিলাম, তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, তাকে টুক করে সরিয়ে দিয়ে একজন অহমিয়াকে বসিয়ে দেওয়া হলো রাজ্যসভার পদে, একজন গোয়ানিজকে বসিয়ে দেওয়া হলো রাজ্যসভার পদে। এবার তো আরও গুজরাট থেকে ইউসুফ পাঠান, বিহার থেকে শত্রুঘ্ন সিনহা, দিল্লি থেকে কীর্তি আজাদ, আর কত কীর্তি। বাঙালি, ইউসুফ পাঠান বাঙালি, বলতে পারবেন বাংলা, রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবেন একটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এত বড় বড় কথা বলছেন, আরে ব্যবহারিক জীবনে কজন মানে বলুন তো? আমি তো বুক ঠুকে বলতে পারি, আমার বাচ্চা মেয়েটা যখন স্কুলে যায় বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, কজন তৃণমূল নেতা বলতে পারবে? আমার বড় মেয়েরও প্রাথমিক শিক্ষা 1 থেকে 4 অবধি বাংলা মিডিয়ামে হয়েছে, কারণ আমি বিলিভ করি যে প্রাথমিক শিক্ষা বাংলা মিডিয়ামে হওয়া উচিত। পিউ রায়। সুকান্তবাবু, বিজেপির কি এই বাংলায় ভোট কম পড়ছে? কেন বলছি, আপনি এক্ষুনি বললেন, আগেও বহুবার বলেছেন, আপনাদের আদর্শগত বিরোধী বাম। রাজনৈতিক প্রতিপক্ষ এখানে তৃণমূল হতে পারে, কিন্তু আপনারা আদর্শগতভাবে বামেদের বিরোধী। সেই বামকে আপনাদের বিরোধী দলনেতা, আপনাদের কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিক বারবার বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছেন, বিজেপির সঙ্গে এসো। আদর্শগত বিরোধিতা ভুলে কেন? কি কম্পালশন আপনাদের? দেখুন, এই জায়গাটা বিষয় আছে। 2014 সাল থেকে বিজেপি এখানে বাড়তে শুরু করে। তো বিজেপির এই যে এই গ্রোথ কিন্তু যদি আমরা দেখি, তাহলে শিফটিং অফ ভোট ফ্রম সিপিএম অর লেফট টু বিজেপি, এটা হচ্ছে তার মূল কারণ। লেফট থেকে ভোট আমাদের এসেছে। আমরাও আজকে যেটা বলছি, আমরা লেফটের সেই কর্মীদেরকে ডাকছি, কর্মীদেরকে বলছি। কর্মীরা তো এসএফআই কলেজে সরস্বতী পুজো করতো, কোথায় আদর্শ নিচে? সিটু বিশ্বকর্মা পুজো করে, এখনও করে। তো সিপিএম যে কেন এখানে স্থায়ী হতে পারেনি, কারণ মার্কসিজম ভারতবর্ষের ডিএনএর সাথে খাপ খায় না। ফাইন, তো এরকম একটা ক্যাটেগরি পলিটিক্যাল, তাকে আপনারা কেন পাশ পেতে চাইছেন? কি প্রয়োজনে? না, আমরা নিচুতলা সমর্থকদেরকে চাইছি, যারা বাংলার ভালো চান, বাংলার পরিবর্তন ঘটাতে চান। কারণ যেমন একদিকে লেফট, আমি পরিষ্কার বলে দিচ্ছি, লেফট আমাদের আদর্শগতভাবে সবথেকে বড় বিরোধী। ঠিক উপরে আদর্শগতভাবে লেফট ইজ নিয়ারেস্ট টু টিএমসি। তারাও দুজনেই ওই অ্যাপিজমেন্ট অফ পলিটিক্স মনে করেন। বা লেফটের ঘোষিত নীতি যে সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতার থেকে সংখ্যালঘুর সাম্প্রদায়িকতাকে নাকি লেস ইভিল, এই যে কনসেপ্ট, সেই দিক থেকে দেখতে গেলে তো তৃণমূল আর সিপিএম পাশাপাশি অবস্থান করে ন্যাশনাল লেভেলে, এবং করছেও তাই। পাশাপাশি ফিশ ফ্রাই মিটিং হচ্ছে পুরো একদম। তো স্বাভাবিকভাবে আমরা নিচুতলার কর্মীরা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে চান, দুর্নীতির বিরোধিতা করতে চান, যারা শেখ শাহজাহানের মতো লোকেদের বিরোধিতা করতে চান, সন্দেশখালী ঘটনার বিরোধিতা করতে চান, তাদের তো এক মঞ্চে আসতে হবে। আমরা 38% পেয়েছিলাম, আমাদের থেকে প্রায় 10% ভোট বেশি পেয়েছিল, 38% পেয়েছিলাম, আমরা 10% ভোট বেশি পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এই 10% ভোট তো আমাদের কেন লাগবে, তবেই না আমরা তৃণমূল কংগ্রেস কেন থেকে সরাতে পারবো। 24টা সেমিফাইনাল, ফাইনাল তো 26। তার মানে ভোট কম পড়েছে না? ভোট তো কম আছে, সেই জন্য তো আমরা সরকারে আসতে পারিনি। রাজা। আমি ব্যক্তিগতভাবে মনে করি সাধারণ মানুষ, জনতা খুব ভালো পলিটিক্যাল অবজারভার, অনেক কিন পলিটিক্যাল অবজারভার। তাদের ফিডব্যাক নিয়ে দুটো প্রশ্ন জুড়ে দিচ্ছি আপনাকে। একটা হচ্ছে প্রধানমন্ত্রীর আক্রমণের যদি ভঙ্গিমা আপনি দেখেন, এবং শব্দচয়ন এবং নাম চয়ন যদি দেখেন গত কয়েক বছরে এই বাংলায় দাঁড়িয়ে, তাহলে সেখানে বুয়া ভাতিজা, পিসি ভাইপো এসব অহরহ এসেছে, দিদি ও দিদি সব এসেছে। অদ্ভুতভাবে তার আক্রমণের স্ট্র্যাটেজি কিন্তু এবার বদলে গেছে। আপনারা কোনো ফিডব্যাক দিয়েছেন? দ্বিতীয় কথা, দুর্নীতির উৎস সন্ধানে এজেন্সির যে পর্যন্ত এযাবৎ যাওয়ার কথা ছিল, তা কি তারা যেতে পেরেছে? রাজ্য বিজেপি কি এজেন্সির অগ্রগতি নিয়ে আদৌ সন্তুষ্ট? দুটো প্রশ্নের উত্তর আপনার কাছে চাইব একসঙ্গে। এখন প্রথম কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ফিডব্যাকের প্রয়োজন পড়ে না, তার আলাদা টিম আছে। আমাদের কাছ থেকে তো উনি ফিডব্যাক নেন, বা রাদার আমার বলা বলে পার্টি ফিডব্যাক নেয়, ওনার অন্য নিজস্ব ফিডব্যাক সিস্টেম আছে যতদূর আমি জানি। তো স্বাভাবিকভাবে উনি তার স্ট্র্যাটেজি চেঞ্জ করেন, কীভাবে আক্রমণ করবেন, কাকে আক্রমণ করবেন। এবং এই মুহূর্তে তো এই বিষয়ে কোনো ডাউট নেই যে পাবলিক যে সেন্টিমেন্ট বলুন, পাবলিকের পালস বলুন, ভারতবর্ষে যে কজন বোঝে তার মধ্যে নরেন্দ্র মোদী হচ্ছে একজন, এবং উনি সবথেকে মানে বড় নেতা এই মুহূর্তে দেশের, যাকে দেখতে মানে আমরা তো কয়েকটা কম্পারেটিভ ছবি দেখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গেছিলেন, তার সবার ছবি একই দিনে, উনি কুচবিহারে, নরেন্দ্র মোদী কুচবিহারে। এই যে দুটোর মধ্যে যে বিরাট পার্থক্য, বাংলাতেও
সরকার তৃণমূলের আছে, মুখ্যমন্ত্রী তৃণমূলের, কিন্তু ভিড় নরেন্দ্র মোদীকে দেখা, নরেন্দ্র মোদীকে শোনার, এই বিষয়ে কোনো ডাউট নেই যে ওনার মতো নেতা খুব কম পাওয়া যায়। তো উনি স্বাভাবিকভাবে হয়তো সেই স্ট্র্যাটেজি কিছু চেঞ্জ করেছেন, যেগুলো বলা দরকার সেগুলো বলেছেন, যে এভাবে বলা দরকার সেভাবে বলছেন। দ্বিতীয় যে হ্যাঁ, এজেন্সির কাজে কি আমরা সবাই সন্তুষ্ট? না, সব এজেন্সির কাজে আমরা সন্তুষ্ট নই। কিন্তু দেখুন, এজেন্সি কাজ করে হচ্ছে তথ্য প্রমাণের উপরে। আমার সরকার থাকুক, কংগ্রেসের সরকার থাকুক, যারই সরকার থাকুক, এজেন্সি, এই যে কেন্দ্রীয় যে এজেন্সিগুলো, এই এজেন্সি কলকাতা বা পশ্চিমবঙ্গ পুলিশের মতো আচরণ করতে পারবে না, কোনো সময়ই করে না। একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত তারা করবে, কিন্তু তারা তথ্য প্রমাণের উপর করবে। এবার দেখুন, সুদীপ্ত সেনের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সুদীপ্ত সেন কিনেছিলেন কত লক্ষ টাকা দিয়ে, আমরা সবাই জানি, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সুদীপ্ত সেন অ্যাকসেপ্ট করবেন, আইদার সুদীপ্ত সেন অর মমতা ব্যানার্জি, যে এটা ব্রাইব ছিল, ততক্ষণ পর্যন্ত আইনের চোখে আপনি প্রমাণ করতে পারবেন না যে এটা ব্রাইব। সুদীপ্ত সেন যদি বলেন যে না, আমার মনে হয়েছে, আমার এই জুতোটাই যদি সুদীপ্ত সেন বলতে 50 লাখ টাকা দিয়ে আমি কিনবো, ওনার মনে হয়েছে এই জুতোটা 50 লাখ টাকা দিয়ে কেনার যোগ্য, উনি কিনেছেন। আইনের পথে চলে তো, এবং অনেক ক্ষেত্রে হয়। যেমন আমাদের স্পেকট্রাম কেলেঙ্কারিতে যদি সুপ্রিম কোর্টের রায় দেখি, রায় হচ্ছে পরস্পর বিরোধী রায়। একদিকে স্পেকট্রাম যে চুক্তি হয়েছিল তাকে বাতিল করা হলো, তার মানে কোর্ট অ্যাডমিট করলো দেয়ার ইজ সামথিং রং। আবার ওই কোর্টই এ রাজাকে ছেড়ে দিল পর্যাপ্ত প্রমাণের অভাবে, যে এ রাজার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই। অর্থাৎ দেখা গেল কোর্ট দু ধরনের জাজমেন্ট দিচ্ছে, দুটো জাজমেন্ট দুরকম। চুরি হয়েছে, কিন্তু কে চোর এটা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। এটা আমাদের জুডিশিয়ারির প্রবলেমও বলতে পারেন, বা আমাদের সংবিধানে যেটা বলা আছে যে একজন নির্দোষও যেন দোষী, মানে কোনোভাবে ভুলবশত যেন দোষী প্রমাণিত না হয়, সেখানে অনেক ফাঁক ফোকর আছে আমাদের লতে, সেই গোলে অনেকে বেরিয়ে যায়। সুকান্তবাবু, একটু আগে আপনি একটা প্রশ্নের উত্তরে বলছিলেন যে 24 নয়, আসল লড়াই বা ফাইনাল হচ্ছে 2026। 24 সেমিফাইনাল, তো ফাইনাল 2026। সেই ফাইনালের জন্য মুখ্যমন্ত্রী মুখ হিসেবে শুভেন্দু অধিকারী নাকি এখন জাস্টিস নয়, অভিজিৎ গাঙ্গুলি? সেটা আমাদের পার্টি ঠিক করে। দেখুন, আমাদের পার্টি ঠিক করবে যে কে মুখ্যমন্ত্রীর মুখ হবে। পার্টি যার মুখ ঠিক করবে সেই হবে। আপনারা দেখলেন রাজস্থানে একজন সাধারণ জেনারেল সেক্রেটারি, যে জীবনে কোনো টিকিট পায়নি বিধানসভার, তাকে টিকিট দেওয়া হলো, সব থেকে সেফেস্ট সিটে লড়ানো হলো, কেউ জানতোই না, সে মুখ্যমন্ত্রী হয়ে গেল। তো বিজেপির সিস্টেম অন্যান্য রাজনৈতিক দলের থেকে আলাদা, বিজেপিকে বোঝা অত সহজ নয়। সৈকত বসু, শেষ প্রশ্ন, অনেক ভারী ভারী কথা হলো, আমি একটু হালকা প্রশ্ন করছি। আপনি বিজেপির রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ, ফলে আপনার অবস্থাটা কিঞ্চিত গেছো দাদার মতো। কখন বালুরঘাটে থাকেন, কখন কলকাতায় থাকেন, কখন দিল্লিতে থাকেন, হদিশ পাওয়া খুব মুশকিল। বাড়িতে অসুবিধা হয় না? বিশেষ করে আপনার মেয়েরা ছোট মেয়ে তো খুবই ছোট, এদের সঙ্গে অ্যাডজাস্ট করতে, পরিবারকে সময় দিতে হয় না? তারা আপত্তি করে না? না, অসুবিধা তো হয়। দেখুন, এটা তো অ্যাকসেপ্ট না করার জায়গা নেই। ওরা মিস করে যখন যায়, সেই জন্য বেশি করে আঁকড়ে ধরার চেষ্টা করে, বিশেষ করে ছোটোটা। বড়টা তো অভ্যস্ত হয়ে গেছে, আগে এক সময় কান্নাকাটি করতো, এখন ছোটোটা যাওয়ার সময়, বেরোনোর সময় অনেক সময় বাবা যাচ্ছ কেন প্রশ্ন করে, এরকম। তো এই অসুবিধাগুলো হয়। স্ত্রী সৌভাগ্যবশত খুব, মানে কি বলবো, কোঅপারেটিভ, ও সমস্ত দায়িত্ব নেয়, ওকে অনেক ঝামেলাও পোয়াতে হয়, ও করে। এই রাজ্যে অনেক কিছুই অনুপ্রেরণা ছাড়া হয় না। আমি খুব লাইট নোটেই আপনার কাছে জানতে চাইছি যে সুকান্ত মজুমদারের অনুপ্রেরণা কি? দেখুন, অনুপ্রেরণা তো মানুষের জীবনে অনেকে থাকে এবং অনেক স্টেজে চেঞ্জ হয়, সত্যি কথা বলতে। যেমন ধরুন, আমি যখন ছোট ছিলাম বা আমার পড়াশোনার পেছনে আমার মায়ের অবদান সব থেকে বেশি। আমার মা বহুদিন আমাকে নিজে পড়িয়েছেন, এবং মা খুব কষ্ট করে, যেহেতু একসময় আমি খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, সেটা আমার মাঝে মাঝে হাসি পায় যে মুখ্যমন্ত্রী বলেন না ওনার আমলের গল্প, উনি তো কলকাতার উপকণ্ঠে বাস করেছেন, হয়তো ওটাই ওনাদের জন্য খুবই। আমার ছোটোবেলাটা এক সময় কেটেছে হচ্ছে মাটির ঘর, আর উপরে বিচলি বা খড় বলি আমরা ওদিকে, তার সেই বাড়িতে। এবং আমরা টাঙ্গন নদীর জল খেতাম, ওই জলেই স্নান করতাম, মানে টিউবওয়েলের জল বা পাইপের জলও ছোটোবেলায় আমরা খাইনি। তা আমার মনে হয় যে কী আছে, এটাতে বলার কী আছে, প্রথমবার আপনাদের সামনে হয়তো বলছি।
হ্যাঁ, ওখান থেকে উঠে এসেছি, গ্রামীণ, একটা একদম গ্রামীণ হতপাড়া গাঁয়ে থাকতাম, ইলেকট্রিসিটি ছিল না, কিছুই ছিল না আমার ছোটোবেলাটা, একদম ছোটোবেলাটা। তারপরে আমি বালুরঘাটে শিফট করি, তো বালুরঘাটে ভাড়া বাড়ি, তারপরে নিজের ছোটো বাড়ি, এইভাবেই জীবনে আস্তে আস্তে বড় হতে হয়েছে। মা খুব স্যাক্রিফাইস করেছে, বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনে যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টের জন্য আমার যদি 10% ক্রেডিট থাকে, 90% ক্রেডিট হচ্ছে আমার মায়ের। এক একটা সময় এক একজন অনুপ্রেরণা হয়। এখন নরেন্দ্র মোদীকে দেখছি, তিনি অনুপ্রেরণা। তো স্বাভাবিকভাবে এরকম বহু মানুষের অনুপ্রেরণা থাকে। অনিল বিশ্বাসকে দেখেছি আমরা যখন বড় হচ্ছি, কীভাবে প্রশ্ন হ্যান্ডেল করতে হয় আপনাদের প্রশ্ন, সেক্ষেত্রে অনিল বিশ্বাস অনুপ্রেরণা। তো অনুপ্রেরণা তো ওই শেখার বলেছি আমি, শেখার কোনো শেষ নেই। হ্যাঁ বা নাই উত্তর নেব চট জলদি, হ্যাঁ বা নাই উত্তর দেবেন সুকান্ত মজুমদার। বেশ কিছু প্রশ্ন রয়েছে তার, কিন্তু এখানে আর কোনো পাস অন করা যাবে না সুকান্ত। হ্যাঁ বা নাই উত্তর দেবেন সুকান্ত মজুমদার, কিন্তু প্রশ্নগুলো কি আসুন এক এক করে দেখা যাক। প্রথম প্রশ্ন সুকান্ত মজুমদারের জন্য, র্যাপিড ফায়ারে এইবারের যে প্রশ্ন, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকলে লোকসভার লড়াই জোরদার হতো? দেখুন, এর উত্তর তো এক কথায় দেওয়া সম্ভবই না। লড়াই সবসময় জোরদার হতো, দিলীপদা থাকলেও জোরদার হতো, আমি আছি জোরদার হচ্ছে, এবং আগামী দিনে যে থাকবে তার আমলেও জোরদার হবে। লড়াই সবসময় জোরদার হবে। তাহলে তো হ্যাঁ, তাহলে তো হ্যাঁ জোরদার হতো। জোরদার সবার ক্ষেত্রে জোরদার হবে। বিজেপি তো বিনা যুদ্ধে নাই ছাড়ি। এটা উঠিয়ে তো আপনাকে হ্যাঁ বা নাতে উত্তরটা দিতে হবে। আপনি ব্যাখ্যা করেছেন, যে প্রশ্ন হয়েছে এটা হ্যাঁ না উত্তর হতেই পারে না। তাহলে পাস করতে, তাহলে পাস। কিন্তু একটাই পাস। হ্যাঁ, 5টা প্রশ্ন, তার মধ্যে একটা পাস হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখবো, পিসিআরকে বলবো দল বদলুদের গুরুত্ব দেওয়ায় 2021-এ ব্যর্থতার অন্যতম কারণ কি মনে করেন সুকান্ত মজুমদার? হ্যাঁ বা নাই উত্তরটা না, এই একটা শব্দের জন্য অসুবিধা, নাহলে হ্যাঁ নাতে দেওয়া যেত। শব্দ অন্যতম না হয়ে যদি মানে একটা কারণ হতে পারে, অবভিয়াসলি এটা একদম বেশ। আমি হ্যাঁ বলতে পারি। বদলুদের গুরুত্ব দেওয়ায় 2021-এ ব্যর্থতার একটি কারণ, হ্যাঁ, আচ্ছা, অন্যতম না। বেশ। পরবর্তী প্রশ্ন, বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়া উচিত? দেখুন, এই বিষয়ে আমি উত্তর দেওয়ার অধিকারী নই, সেই জন্য আমার এখতিয়ার নেই বলার। উনি হলে আমার কোনো আপত্তি থাকবে না, পার্টি যাকে ঠিক করবে তার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। ডেফিনেটলি পার্টি ঠিক করবে, তবুও সুকান্ত মজুমদার কি মনে করেন? যে কেউ হতে পারে, অসুবিধা নেই, উনিও হতে পারেন, কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন, পিসিআর দুর্নীতি ইস্যু কাজে লাগাতে ব্যর্থ বিজেপি? না। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় এজেন্সি না থাকলে রাজ্য বিজেপি অচল? না। অ্যাটলিস্ট দুটো প্রশ্নের আমরা ইয়েস অর নোতে উত্তর পেয়েছি। আপনার কেমন লাগলো টিভি9 বাংলার এই অনুষ্ঠানে এসে? না, খুব ভালো লাগলো। প্রশ্নগুলো খুব সুন্দরভাবে ফ্রেম করা, যাতে অসুবিধায় পড়তে হয়। এবং মিডিয়ার সুকান্ত মজুমদার কি সত্যি অসুবিধায় পড়েছে? না, মিডিয়ার আমি বলছি, আমার কথাটা কমপ্লিট হতে দিন, আমি ওটাই বলছিলাম। মিডিয়ার কাজই হচ্ছে এটা। মিডিয়া হচ্ছে আমাদের আয়না, মিরর অফ দ্য পলিটিশিয়ানস। মিডিয়ার কাছ থেকে আমরা নিজেদেরকে জাজ করতে পারি যে মিডিয়া কী ভাবছে আমাদেরকে নিয়ে, এবং সেজন্য মিডিয়া কোনো নেগেটিভ খবর করলে পরে আমি সেটাকে খুব একটা খারাপ মনে করি না। তার কারণ মিডিয়াই আমাদেরকে দেখাতে পারে, কারণ নাহলে যত আপনি ক্ষমতা বা পদের বসবেন, তত স্তাবকের সংখ্যা আপনার পাশে বেড়ে যায়, এবং তারা আপনাকে ভুলটাকেও ঠিক বোঝাবে, বলে হ্যাঁ খুব ঠিক হচ্ছে, দারুণ হচ্ছে, এবং এটাই আমাদের রাজনীতিবিদদের অধঃপতনের মূল কারণ। তো আমার মনে হয় এই ধরনের প্রশ্ন আমাদেরও ভাবতে সুবিধে করে, আমাদের ভাবতে সুযোগ দেয় যে আমরা ঠিক পথে আছি কি না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতটা সময় কাটানোর জন্য। সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন 5জন এডিটর। আপাতত সুকান্ত মজুমদার অ্যান্ড 5 এডিটর্স এখানেই শেষ করছি, কিন্তু দেখা হবে পরবর্তী এপিসোডে এডিটরদের চোখা প্রশ্নের সঙ্গে। থাকবেন একজন বিশিষ্ট রাজনীতিক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি9 বাংলা।